ডিপিএসডি ক্রিয়েশনের ডিপিএসডি ট্রাভেলে আমাদের রাজস্থান ট্রিপের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের থর ডেজার্ট সাফারির প্রথম পর্ব, আর এই থর ডেজার্ট সাফারির দ্বিতীয় তথা রাজস্থান ট্রিপের শেষ ভিডিওতে আপনাদের বলবো আমাদের 22 দিনের রাজস্থান ট্যুরের সমস্ত প্ল্যানিং এবং সমস্ত খুঁটিনাটি বিষয়, এছাড়াও এই থর ডেজার্ট সাফারির রুটের ব্যাপারে। অবশ্যই আমাদের পুরো ট্রিপটার একটা আনুমানিক খরচের হিসেব, এছাড়াও আমরা যে সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গাগুলো মিস করে গেছি, আশা করছি আপনারা আমাদের ভিডিওটি দেখে আসার পরে সেই সমস্ত ইম্পর্ট্যান্ট জায়গাগুলো মিস করবেন না, সেইভাবেই প্ল্যানিং করে আসবেন। তাহলে ফ্রেন্ডস, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা লোঙ্গেওয়ালা থেকে রওনা দিয়েছিলাম স্যাম ডিউন্সের উদ্দেশ্যে। স্যাম ডিউন্সে আমরা পৌঁছে গেলাম বিকেল 4:30টার সময়। এই স্যাম ডিউন্স অ্যাকচুয়ালি এটা একটা টুরিস্ট স্পট, মানে একটা ডিউন্স আছে এখানে, স্যান্ড ডিউন্স, তো সেখানেই সবাই যায় ক্যামেল উঠে করে, জিপে করে। আর এখানে প্রচুর রিসর্ট আছে। তো আমরা যে রিসর্টটা ওখান থেকে নিয়েছিলাম 2500 টাকায়, এ দেখুন, এ হচ্ছে সেই রিসর্ট। এদের একটা সুইমিং পুলও আছে। তো এটা একদম ওই স্যান্ড ডিউন্সের পাশেই। আমাদের প্যাকেজের মধ্যে ক্যামেল সাফারিও আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আর আমরা ক্যামেল সাফারি করব না, কালকে সানরাইজের সময় করব। আজকে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে এখন যাব স্যান্ড ডিউন্সের উপরে সানসেট দেখতে। বন্ধুরা, স্যাম ডিউন্সে থাকার ব্যাপারে বলে রাখি, এখানে কিন্তু সবই রিসর্ট এবং বুকিংগুলো জয়সালমীর থেকে করে আসাই বেটার হবে। হেরিটেজ জুমা রিসর্ট অ্যান্ড ক্যাম্প যেটা আমরা বুক করেছিলাম, এর বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। 2500 টাকায় চলুন দেখা যাক। রাত্রে ডিনার, ব্রেকফাস্ট আর এখনের স্ন্যাক্স আর ক্যামেল সাফারি নিয়ে এই হচ্ছে রুম। বন্ধুরা, उधर बाथरूम है ना, ठीक है। রুমের ব্যবস্থা তো খারাপ না, মানে একদিন থাকার জন্য বেশ ভালোই বলা চলে। তো আপনারা নিজেরাও বুক করতে পারেন বা কোনো জয়সলমীর থেকে বুক করে আসতে পারেন, তবে ওখান থেকে করে আসাই ভালো। নাহলে এখানে রাস্তায় আসার সময় যেভাবে আপনাদেরকে রাস্তা আটকে আর তাড়া করবে, সে খুব মুশকিলের ব্যাপার একটা। এখানটায় গানার ব্যবস্থা থাকবে আজকে। স্যাম ডিউন্সে বন্ধুরা এখন চলেছি সানসেট দেখতে উপরে ডিউন্সটা থেকে। তো 1 কিলোমিটার আপ ডাউন 100 টাকা রেট চেয়েছে, তো দরদাম করিনি আর। এদের এখানে সিস্টেম হলো, প্রথমে 100 টাকা বলে আপনাকে 5-7 মিনিট নিয়ে গিয়ে বলবে এটাই হচ্ছে সানসেট পয়েন্ট, এই পর্যন্ত 100 টাকা। এরপরে ফ্রেশ পালি দেখানোর জন্য আরও ভেতরে নিয়ে যাব, তারপর ওরা 500, 1000, 1500 যাকে যেরকম পারে রেট বলে। তো আপনারা বন্ধুরা যতক্ষণ ক্যামেল রাইড করতে চান সেই হিসেবে বার্গেনিং করে ঠিক করে নেবেন। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে আলাদা করে কোনো সানসেট পয়েন্ট কিন্তু নেই, যেটা এনারা বলে পুরোটাই গল্প। এই ডিউন্সের উপরে সমস্ত জায়গা থেকেই সানসেট দেখা যায়, আপনারা ইনফ্যাক্ট হেঁটেও উঠতে পারেন। স্যাম ডিউন্সের সানসেটের ভিউ আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আপনাদের আমাদের ট্যুর প্ল্যানটা একটু বলে নিই। আমরা হাওড়া থেকে পৌঁছে গেছিলাম জয়পুর, আর জয়পুরে স্টে করেছিলাম 4 নাইট। সেখানে নিয়েছিলাম একটা অ্যাভেঞ্জার, যার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। 4 দিন আমরা জয়পুরটাকে এক্সপ্লোর করে জয়পুর থেকে বেরিয়ে পড়েছিলাম আজমেরের উদ্দেশ্যে। এই আজমের পর্যন্ত যাওয়ার জন্য জয়পুর থেকে প্রচুর ট্রেন চলে। তো আমরা সারাদিনটা ঘুরে সাধারণত সন্ধেবেলার ট্রেনগুলো ধরার চেষ্টা করি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। সানসেট দেখে আমরা এখন আমাদের রিসর্টে ফিরে এলাম। আর দেখুন, সন্ধেবেলা কিন্তু এখানে প্রত্যেকটা রিসর্টেই এরকম লোকাল গান বাজনার ব্যবস্থা থাকে, আর পাশে এরকম সুন্দর গ্যালারি মতো করা আছে আরাম করে বসে সমস্ত কিছু উপভোগ করার জন্য। লোকাল মিউজিক এনজয় করতে করতে বুফে সিস্টেমে পেয়ে যাবেন গরম গরম পাকোড়া এবং কফি। আর একদম শেষে রাত্রি 9টা থেকে ঠিক 10টা পর্যন্ত থাকবে এরকম ডিজে প্রোগ্রাম।
ঠিক রাত্রি 10টার সময় প্রোগ্রাম শেষ হলো। এবার আমরা যাব ডিনার করতে। তবে ডিনার অনেক আগে থেকেই দেওয়া হয়, আপনারা চাইলে আগেও নিয়ে নিতে পারেন। ডিনারে কি দিয়েছে আসুন দেখতে দেখতে আমরা একটু জয়পুরের খরচের হিসাবটা দেখে নিই। অ্যাকচুয়ালি দেখুন, জয়পুরে আপনি 600 থেকে 6 লাখ পর্যন্ত হোটেল পাবেন, তো আপনার বাজেট অনুযায়ী হোটেল নেবেন। আর বাইক আপনার মোটামুটি 500 থেকে শুরু হয়ে যায়, তবে সেটা স্কুটি হলে কিন্তু আপনাকে টাউনের বাইরে যেতে দেবে না। আর বাইক মোটামুটি ধরে চলুন 900 থেকে 1500 পর্যন্ত। তবে সবসময় চেষ্টা করবেন পার ডে হিসাবে বুক করতে। আর ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এখানে কিলোমিটার হিসেবে দেয়। তো আমি যে ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওনারা কিন্তু পার ডে হিসাবে দেন, আপনারা ওখানে ট্রাই করতে পারেন। ডিনারে দিয়েছিল ডাল বাটি, চুরমা, সাংড়ি আর তার সঙ্গে ক্ষীর। তো আমরা বাঙালিরা যদিও এগুলো খুব একটা পছন্দ করি না, তবে এদের টেস্টগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল এখানে। মর্নিং ফ্রেন্ডস, প্রায় সকাল 7টা বাজে, কিন্তু এখন দেখুন এখনও কিন্তু এখানে সানরাইজ হয়নি। তো আমরা আমাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যেই আমাদের এই ক্যামেল সাফারি ছিল ভোরবেলার। তো আমরা এখন যাচ্ছি ওই স্যান্ডিউন্সের উপরে, যেটা কালকে সন্ধ্যাবেলায় গেছিলাম সানরাইজ দেখতে। আপনারা দেখতে থাকুন স্যান্ডিউন্সের ভোরবেলা সেই মনোমুগ্ধকর দৃশ্য, আর শুনে নিন আমাদের জয়পুরের পরের গন্তব্য। আমরা জয়পুর থেকে চলে এসেছিলাম আজমেরে আমরা কাটিয়েছিলাম এক রাত্রি। আজমের থেকে একটা স্কুটি নিয়েছিলাম 700 টাকা হিসেবে। আর আজমের দরগা শরীফের কাছে হোটেল যেরকম আপনি 500 টাকা থেকে, মানে 500 মানে খারাপ না, একদম থাকার মতো হোটেল পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে পুষ্কর কিন্তু একটু কস্টলি, কারণ ওখানে বিদেশি পর্যটকদের আনাগোনা একটু বেশি। আপনারা চাইলে পুষ্করেও স্টে করতে পারেন, পুষ্করেও প্রচুর হোটেল আছে, কিন্তু পুষ্করটা আজমের স্টেশন থেকে অনেকটাই দূরে। আমাদের হোটেল নিতে হয়েছিল আজমের স্টেশনের কাছে, কারণ পরের দিন আমরা সারাদিন ঘুরে বিকেলবেলা বাইক ড্রপ করে আমাদেরকে সন্ধেবেলা ট্রেন ধরে চলে যেতে হয়েছিল চিত্তরগড়ের দিকে। সেই জন্য আমরা হোটেল এবং এই বাইক রেন্ট পয়েন্ট সবসময় চেষ্টা করেছি স্টেশনের কাছে নেওয়ার। খরচের একটা ওভারভিউ আপনাদের দিয়ে দিলাম, এরপর আপনারা আপনাদের সময় সুযোগ এবং পকেট বুঝে ঠিক করে নেবেন কোথায় থাকবেন। এর ভেতর দেখুন কোন ফাঁকে সূর্য কিন্তু উপরে উঠে গেছে। অ্যাকচুয়ালি মেঘে ঢাকা ছিল, সেজন্য সানরাইজটা দেখতে পেলাম না। এখন আমরা আবার ফিরে চলেছি আমাদের রিসর্টের দিকে। সেখানে আমাদের আজকের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট আমরা খেয়ে বেরিয়ে পড়বো এখান থেকে আজকে আমাদের নেক্সট ডিজার্ট সাফারির উদ্দেশ্যে। গতকাল আপনারা দেখেছিলেন আমরা জয়সলমের হয়ে তানোট লাঙ্গেওয়ালা হয়ে স্যাম ডিউন্স পৌঁছেছিলাম। তো স্যাম ডিউন্সে আমরা নাইট স্টে করে আজকে এখান থেকে চলে যাব খাবা ফোর্ট এবং কুলধারা। সেখান থেকে আমরা আজকে যাব বন্ধুরা পোখরান। পুরি, সবজি, পোহা আর ক্ষীর আর কফি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি 9:30টার মধ্যে। আমাদের এখনের গন্তব্য হচ্ছে কুলধারা। এই রাস্তাটাই চলে গেছে জয়সলমীর পর্যন্ত। তো আমরা জয়সলমীর যাব না, তার আগেই এই রাস্তাতে অনেক জায়গায় জিপ সাফারি হয়। তো বন্ধুরা, যে সমস্ত জায়গায় জিপ সাফারি হয় আমরা তো জিপ নিয়ে নিই, সেই জায়গাগুলো আমরা চলুন একটু বাইকে করে ঘুরে আসি। এই দেখুন, এই রাস্তাগুলোতেই এখানে জিপ সাফারি করানো হয়। তো আমরা এখন সেখানে বাইক নিয়েই চলেছি। মনে হচ্ছে আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ এখানে অ্যাকচুয়ালি রাস্তা বলতে সেরকম কিছু নেই। তো এই জিপ চলে চলে একটা রাস্তার মতো তৈরি হয়েছে। তো আমরাও সেই জিপের চাকার দাগ দেখে দেখে মরুভূমির মধ্যে একটুখানি সাফারি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আপনাদেরকে আমাদের পঞ্চম রাতের গন্তব্যটা বলে রাখি। আমরা সন্ধেবেলা আজমেরে বাইক ড্রপ করে সন্ধেবেলা ট্রেন ধরে চলে এসেছিলাম চিত্তরগড়। একটা সারাদিনই যথেষ্ট চিত্তরগড় এক্সপ্লোর করার জন্য। আমরা সকাল 10টার সময় চেক আউট করে দিয়ে আমাদের লাগেজগুলো ওই হোটেলে রেখে দিয়েই সারাদিনটা ঘুরে সন্ধেবেলা আবার বাইক রেখে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। একদম স্টেশনের পাশে চিত্তরগড়ে বাইক বুকিংয়ের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। চিত্তরগড়ের বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে চিত্তরগড়ের ভিডিওতে। মরুভূমির ভেতরে বাইক নিয়ে কিছুটা ঘোরার পরে আমরা এখন আবার হাইওয়ে ধরে চলেছি খাবা ফোর্টের দিকে। এখানে বলে রাখি আমরা স্যাম ডিউন্সে কি মিস করলাম। দেখুন, ডিউন্স তো দেখার জিনিস ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের সীমান্তবর্তী একদম খুব কম পরিবার বসবাস করে এরকম কিছু গ্রাম, যেরকম লিলই, হারিয়া, জামরু, এই সমস্ত ভিলেজগুলো ভিজিট করা। কিন্তু এই ভিলেজগুলো ভিজিট করে ফিরে আসতে আমাদের স্যাম ডিউন্সে প্রায় 8 ঘন্টার উপরে লেগে যেত। সেজন্য একটা দিন এখানে স্টে আমাদের আরও করা উচিত ছিল, কিন্তু বন্ধুরা আমাদের এমন টাইম অ্যাডজাস্ট করা আছে যে বারমের থেকে আমরা সাপ্তাহিক ট্রেন ধরবো, মানে ওই ট্রেনটা না পেলে আবার আরও 1 সপ্তাহ ওয়েট করতে হতো। আপনাদের যদি এই সমস্ত সীমান্তবর্তী গ্রামগুলো ভিজিট করার ইচ্ছে থাকে তো সেই রকম হিসেব করে আপনারা আসবেন।
তবে এই সমস্ত গ্রামগুলো একদম সীমান্তবর্তী হওয়ার কারণে আপনাদের কিন্তু বিএসএফ থেকে পারমিশন নিতে হবে। দিগন্ত বিস্তৃত এই বালির সমুদ্রের মধ্যে এই নভেম্বর মাসের অল্প ঠান্ডা অল্প গরমের মধ্যে মরুভূমির মধ্যে দিয়ে বাইক সাফারি করতে যে কি ভালো লাগছে আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন চেষ্টা করবেন শীতকাল ট্রাভেল করতে, কারণ গ্রীষ্মকালটায় কিন্তু বন্ধুরা এখানে টেম্পারেচার প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে যায়। আমরা এখন কুলধারা পেরিয়ে চলেছি খাবা ফোর্টের দিকে। বন্ধুরা, এই খাবা ফোর্ট কিন্তু জেনারেলি লোকাল ট্যুর অপারেটররা নিয়ে যায় না। এটা কুলধারা থেকে আরও প্রায় 22 কিলোমিটার দূরে। আপনারা এলে কিন্তু অবশ্যই এই খাবা ফোর্টটা ভিজিট করবেন। চলুন খাবা ফোর্টে পৌঁছতে আপনাদেরকে আমাদের সপ্তম, অষ্টম ও নবম রাতের গল্পটা বলি। চিত্তরগড় থেকে সন্ধেবেলা ট্রেন নিয়ে আমরা রাত্রি 10:30-11টার মধ্যে পৌঁছে গেছিলাম উদয়পুর। 7th নাইট আমাদের উদয়পুরে কেটে পরের দিন সকালবেলা একটা বাইক নিয়ে আমরা সারাদিন উদয়পুরটা এক্সপ্লোর করে ওই দিনই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে। আমাদের ম্যাক্সিমাম লাগেজ কিন্তু আমরা রেখে দিয়েছিলাম উদয়পুরের হোটেলেই, আর একদিনের মতো অল্প লাগেজ নিয়ে আমরা মাউন্ট আবু চলে গেছিলাম। 8th নাইটটা মাউন্ট আবুতে কাটিয়ে পরের দিন সন্ধেবেলায় ফিরে এসেছিলাম উদয়পুর, এবং উদয়পুরের বাকি অংশটুকু এক্সপ্লোর করে 9th নাইটটা আমরা কাটিয়ে উদয়পুরে বেরিয়ে গেছিলাম যোধপুরের উদ্দেশ্যে। উদয়পুরে সবথেকে যে ভালো ডিল আমি পেয়েছিলাম বাইক বুকিংয়ের, তার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, আর বাকি বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের উদয়পুরের ভিডিওতে। প্রসঙ্গত বলে রাখি, যতটা আপনাদেরকে বললাম আমাদের ট্যুরের ব্যাপারে, এখানে প্রত্যেক জায়গাতেই কিন্তু আমি অনলাইনে রুম বুক করেছিলাম। খাবা ফোর্ট নিজেরা ড্রাইভ করে পৌঁছানোর সবথেকে যে মুশকিল বিষয় সেটা হলো রাস্তা, কারণ এখানে লোকাল মানুষদের দেখতেই পাচ্ছেন দেখা পাওয়া খুব দুষ্কর, আর মোবাইলও কাজ করছে না, নেটওয়ার্ক নেই। সেই জন্য এই চারমাথার মোড়ে একটু দাঁড়িয়ে কিছু লোকাল মানুষের দেখা পেলাম, তারপর এনাদেরকে জিজ্ঞেস করে এবার খাবা ফোর্টের উদ্দেশ্যে আমরা আবার চলেছি। এখানের খাবার দাবার ব্যাপারটা বলি যে পার হেড কীরকম খরচ হতে পারে। দেখুন, আপনারা যদি এখানকার শুদ্ধ শাকাহারি খাবার, ডাল, রুটি এবং এখানকার যে লোকাল সাংড়ি, চুরমা এইসব আছে বা গাট্টা, এগুলো যদি খান তাহলে কিন্তু আপনার টিফিন এবং লাঞ্চ ডিনার মিলে পার হেড 300 টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। কিন্তু যদি আমিষ খেতে চান, মাছ বা মাংসের দিকে গেলে কিন্তু খরচটা প্রায় ডবলের বেশি হয়ে যাবে। এছাড়াও এখানে বিটেল এবং সিরোহী প্রজাতির ছাগলের মাংস লাল মাংস হিসাবে খুব পরিচিত, সেটাও ট্রাই করে দেখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি খাওয়ার খরচ, আর থাকার খরচ তো আপনারা অনলাইনে দেখতেই পাবেন, আর বাকিটা রইল হচ্ছে ট্রান্সপোর্টিংয়ের খরচ। এবার সেটা যদি আপনারা 4 হুইলারে করে ঘোরেন তাহলে মোটামুটি পার ডে 3.5 থেকে 4,000 টাকা ধরে রাখুন, আর বাইকের রেট তো আপনাদেরকে বলেই দিয়েছি আগে। আশা করছি আপনারা খরচের একটা মোটামুটি আন্দাজ পেয়ে গেছেন। আমরা প্রায় পৌঁছে গেছি খাবা ফোর্টের কাছাকাছি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 14 শতকের গোড়ার দিকে। ওই কুলধারা ভিলেজে যে পালিওয়াল ব্রাহ্মণরা থাকতেন, ওনারাই এটা বানিয়েছিলেন। আসুন আপনাদেরকে খাবা ফোর্টটা ঘুরে দেখাই। বিন বাজিয়ে আমাদের ওয়েলকাম করে দিল, আমরা ওনাকে খুশি হয়ে 10টা টাকা দিলাম, আর এখান থেকে এখানে আমাদের টিকিট কাটে ভেতরে ঢুকতে হবে। আর দেখুন এখানে প্রায় টুরিস্ট নেই বললেই চলে, কারণটা আগেই আপনাদের বলেছি, এখানকার লোকাল ট্যুর অপারেটররা কুলধারা অবধি নিয়ে আসে, খাবা ফোর্ট পর্যন্ত কিন্তু আসে না। 13 শতকের কাছাকাছি কুলধারা সহ যে 84টা গ্রাম পালিওয়াল ব্রাহ্মণরা নির্মাণ করেছিলেন, ওনারাই 14 শতকের গোড়ার দিকে তৈরি করেছিলেন এই খাবা ফোর্ট। এই ফোর্টটা তৈরি হয়েছিল মেনলি যুদ্ধের সময় নিজেদেরকে বাঁচানোর জন্য এবং ওয়াটার প্রিজারভেশনের জন্য, এবং এই ফোর্টটা আজকে প্রায় 200 বছর হলো এরকম অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে আছে। কুলধারা সহ 84টি গ্রাম ও এই খাবা ফোর্টে প্রায় 650 বছর বসবাস করার পরে পালিওয়ালরা কেন ছেড়ে চলে গেছিলেন তার সঠিক ইতিহাস কিন্তু জানা যায় না। খাবা ফোর্টের উপর থেকে আপনারা এখন দেখছেন সেই সময়কার সমৃদ্ধ গ্রামগুলির ধ্বংসাবশেষ। খুব অদ্ভুত ব্যাপার হলো, এই গ্রামের যতগুলো বাড়ি আছে দেখুন কোনোটিরই কিন্তু ছাদ নেই। মনে করা হয় যে এখানে 18 শতকের প্রথম দিকে সমস্ত জলের উৎস শুকিয়ে যাওয়ার জন্য এখান থেকে এনারা চলে যেতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও এখানে প্রচলিত আছে আরেকটি গল্প যে 1825 সালে মাঝরাত্রে হঠাৎ করে 84টি গ্রাম ছেড়ে দিয়ে পালিওয়ালরা এখান থেকে চলে গেছিলেন, কারণ এখানকার যে জয়সলমীরের রাজা ছিলেন ওনার সেনাপতি সেলিম সিং এনাদের এক
মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। তো এনাদের যে প্রাইড সেটা রক্ষা করার জন্য এখান থেকে ছেড়ে চলে গেছিলেন, তবু ওনার সঙ্গে যুদ্ধ করেননি বা ওনার সঙ্গে মেয়ের বিয়ে দেননি। তবে গবেষণা বলছে ভূমিকম্পেও এবং খরার জন্য এখানকার মানুষরা চলে গেছিলেন, কিন্তু প্রত্যেকটা বাড়ির দেয়াল আছে অথচ ছাদ নাই, এটাও একটা অদ্ভুত জিনিস। প্রায় 850 বছর আগে বেলে পাথর দিয়ে নির্মিত এই অসাধারণ শিল্পকর্মটি আজকে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। এখানকার গার্ডরাই বলছিলেন যে সাবধানে হাঁটাচলা করবেন, দেওয়ালগুলো কিন্তু যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন যে পাথরগুলো শুধু পরপর সাজানো রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো গাঁথনি নেই, এবং কিছু কিছু মেরামত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু খুব অযত্নে পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন 200 বছর আগে ইতিহাস হঠাৎ করেই এখানে থেমে গেছিল। ফোর্টের টপ থেকে এক সময়কার খুবই সমৃদ্ধশীল একটি গ্রামের যে ধ্বংসাবশেষটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা এখন নেমে চলে এসেছি সেখানে। আসুন এই ধ্বংস হয়ে যাওয়া গ্রামের মধ্যে দিয়ে আমরা একটু ঘুরে দেখি কোনো অশরীরী আত্মার দেখা পাই কি না। কারণ এই গ্রামটা অভিশপ্ত বলে মনে করা হয়, এটাও একটা মিথ এখানকার, যে পালিওয়ালরা যখন গ্রাম ছেড়ে চলে গেছিলেন ওনারা অভিশাপ দিয়ে গেছিলেন যে ওনারা চলে যাওয়ার পরে কেউ এই গ্রামটা দখল করতে পারবে না। তো রাতারাতি এই 84টি গ্রাম অ্যাবান্ডেন্ট হয়ে যাওয়ার পরে অনেকেই এখানে রাত্রিবাস করেছেন, এবং ওনারা দাবি করেছেন রাত্রিবেলা এখানে বিভিন্ন রকম অ্যাবনর্মাল কর্মকাণ্ড ওনারা অনুভব করেছেন। তবে রাত্রিবেলা এই ভূতের উপদ্রব ব্যাপারটা কিন্তু এখানকার স্থানীয়রা একদমই বিশ্বাস করেন না। আমি কথা বলে দেখেছি, ভৌতিক ব্যাপারটি পর্যটক টানার একটি কৌশল মাত্র। তবে এরকম পাণ্ডববর্জিত একটি ধ্বংসস্তূপের মধ্যে রাত্রিবেলা এলে গা ছমছম করতে কিন্তু বাধ্য। স্থানীয় মিথ কিংবা ভৌতিক ব্যাপার কোনটা সত্যি কোনটা মিথ্যে সত্যি বোঝা মুশকিল। তবে গবেষণা কিন্তু এখনও পরিষ্কার করে বলতে পারেনি যে গ্রামটা থেকে হঠাৎ করেই এনারা চলে গেছিলেন নাকি আস্তে আস্তে জনসংখ্যা কমে গেছিল। তবে যে ধ্বংসস্তূপটা আপনারা দেখে এলেন, আপনাদের কি মনে হয় যে কোনো প্রাকৃতিক কারণে ঠিক এত বড় ধ্বংস হওয়া সম্ভব? তাও মাত্র এইটুকু অঞ্চলের উপরে। কারণ এত বড় প্রাকৃতিক ধ্বংস যদি হতো তার প্রভাব কিন্তু আশেপাশে পড়তো বন্ধুরা। তো আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। খাবা ফোর্ট থেকে এখন আমরা চলে এসেছি কুলধারা ভিলেজে। এখানেই আপনারা দেখতে পাবেন জুরাসিক ক্যাকটাস, যদিও আমরা সেখানে ঢুকিনি। আর আমরা এই কুলধারা পেরিয়েই চলে গেছিলাম খাবা। এবার খাবা ফোর্ট থেকে ফেরার সময় আমরা ঢুকে পড়েছি কুলধারা গ্রামের মধ্যে। আসুন কুলধারা গ্রামটা ঘুরে দেখা যাক। এই কুলধারা গ্রামেই প্রথম পালিওয়ালরা বসতি স্থাপন করেছিল 1295 সালে। আমরা এক্ষুনি যেখান থেকে ঘুরে এলাম মানে খাবা ফোর্ট থেকে, ঠিক সেরকমই একটি গ্রাম এটি। তবে এই গ্রামটি প্রথম তৈরি হয়েছিল। আর এই গ্রামটার ঠিক মাঝখানে আর রয়েছে দেখুন কিছু পালিওয়াল বাড়ি, যেগুলোকে পরে রিকনস্ট্রাক্ট করে ঠিক করে দেওয়া হয়েছে। আর এর চারপাশটা আমরা একটু ঘুরে দেখে নিলাম। মোটামুটি এই 84টা যে গ্রাম সবগুলোই একই রকম ধ্বংসাবশেষের মতোই এখন এখানে পড়ে রয়েছে। প্রায় 200 বছর ধরে অ্যাবান্ডেন্ড হয়ে থাকা এই গ্রামটা পরিত্যক্তই পড়ে থাকতো, এবং একমাত্র সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দিত একসময় রাজস্থান সরকার। কিন্তু তারপর 2015 সাল থেকে এটিকে একটি পর্যটন স্থান হিসাবে গড়ে তোলা হয়েছে এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কুলধারা থেকে আমরা এখন চলেছি রামদেওড়ার দিকে। এই রামদেওড়া 12 কিলোমিটার দূরবর্তী স্থান পোখরানের থেকে। ওখানেই আজকে আমাদের রাত্রিবাস হবে। এই কুলধারা থেকে জয়সলমীর হয়ে কিন্তু খুব সহজেই পোখরান পৌঁছানো যেত, কিন্তু আমরা সেই রাস্তাটা না নিয়ে আমরা যাচ্ছি রামগড়। রামগড় থেকে মোহনগড় হয়ে আমরা ঘুরে ঘুরে পৌঁছবো হচ্ছে পোখরান। কারণ আপনাদেরকে আগেই বলেছি আমাদের এই ট্যুরটার মূল উদ্দেশ্য হচ্ছে থর ডিজার্ট সাফারি। এই রুটটা পছন্দ করার কারণ হলো মরু অঞ্চলের লোকাল রাস্তা এবং গ্রামগুলো এক্সপ্লোর করা। বর্তমানে আমরা চলেছি এরকমই একটি লোকাল রাস্তার মধ্যে দিয়ে, কিন্তু লোকাল রাস্তা হলে কি হবে, খুব সুন্দর রাস্তা। আপনারা লোকাল রাস্তা এবং গ্রামগুলো দেখতে থাকুন। ততক্ষণে আপনাদেরকে বলি আমরা যোধপুর কিভাবে পৌঁছেছিলাম। দেখুন, উদয়পুর থেকে যোধপুরের কোনো ডাইরেক্ট ট্রেন নেই, সেই জন্য আমরা উদয়পুর থেকে সন্ধেবেলা বাস নিয়েছিলাম যোধপুর যাওয়ার জন্য, এবং যোধপুরে আমরা ছিলাম দুরাত্রি। যোধপুরে পৌঁছেও আমরা নিয়েছিলাম একটা স্কুটি, তার বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রসঙ্গত বলে রাখি আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল বিকানির, এবং বিকানিরও পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই, সেই জন্য বিকানিরও আমাদের বাসে যেতে হতো। তো বিকানিরের বাস যেখান থেকে ছাড়বে সেই অঞ্চলে গিয়ে কিন্তু রাত্রেবেলা অটো ড্রাইভার ভাইদেরকে বলে 24 আওয়ার্স চেক ইন চেক আউট এরকম একটি হোটেল নিয়েছিলাম। এতে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমাদের যেহেতু সন্ধ্যাবেলার দিকে বাসগুলো থাকে, তাই সন্ধ্যাবেলা পর্যন্ত যাতে রুমগুলো আমরা ইউজ করতে পারি।
দেখুন বন্ধুরা, এই রুটটা যে আমরা পছন্দ করেছিলাম কেন এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম জনমানবহীন মরুভূমির মধ্যে দিয়ে রাস্তা কিন্তু আমরা জয়সলমীর হয়ে যদি পোখরান যেতাম তাহলে কিন্তু পেতাম না। আপনারা যদি আসেন রামগড় পর্যন্ত আপনারা হাইওয়ে পাবেন, আর রামগড় থেকে যখনই ঘুরে যাবেন এরকম জনমানবহীন মরুভূমির মধ্যে রাস্তাটি আপনারা পাবেন, যে রাস্তাতে আমি তো 100 কিলোমিটারের মধ্যে কোনো রকম কোনো দোকানপাট কিচ্ছু দেখিনি। আমাদের গুগল ম্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের আগে থেকে ডাউনলোড করা ছিল, তো এখনও দেখাচ্ছে প্রায় 5.5 ঘন্টা মতো লাগবে। আর প্রায় সন্ধে হয়ে এসছে। এই সন্ধ্যের মুখে ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। আমাদের সঙ্গে জ্যাকেট নেই, এটা একটা প্রবলেম। তবে সূর্যাস্ত দেখতে দেখতে এরকম একটা নির্জন রাস্তার মধ্যে দিয়ে থর সাফারি করতে গিয়ে আমাদের ঠান্ডাটা যেন গায়েই লাগছে না। আর এটা ভেবেও খুব ভালো লাগছে যে এই রুটগুলো অ্যাভেল কিন্তু 99% ট্যুরিস্টই করে না, তাই এইরকম দৃশ্য দেখার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। আপনারা যদি এ পাশটাতে আসেন অবশ্যই বন্ধুরা এই রামগড় হয়ে আপনারা রামদেওড়া যাওয়ার চেষ্টা করবেন। তবে এই রাস্তার রিস্ক ফ্যাক্টর কিন্তু একটা থেকেই যায়, মোবাইল কাজ করছে না, কোনো রকম জনমানব নেই। এখানে যদি গাড়ির কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। আমাদেরই যেমন দেখুন এই সন্ধেবেলার পর বেশি ড্রাইভ করবো এরকম হিসেব ছিল না, সেই জন্য জ্যাকেটটা আনা হয়নি। তো ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। আর রাস্তাটা অনেকটাই আন্ডার কনস্ট্রাকশন এবং মাঝে মাঝে এরকম বালি থাকার জন্য আস্তে আস্তেও চালাতে হচ্ছে। সঙ্গে নেট না থাকার জন্য আমরা লাইভ আপডেটও কিছু পাচ্ছি না, তাই ঠিক কখন গিয়ে পৌঁছবো আজকে সে সম্বন্ধে কিন্তু কোনো ধারণাই পাচ্ছি না। আর এই রাত্রেবেলা এরকম রাস্তা সঙ্গে ঠান্ডা, এতগুলো ফ্যাক্টর এক হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে আজকের অভিযানটা একটু দুঃসাহসিকই হয়ে গেছে আমাদের। বন্ধুরা, রাত্রি প্রায় 11:30টার সময় চেক ইন করছি পোখরানে। কি বলবো, আজকের দিনটা সত্যি আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। অ্যাকচুয়ালি তনট থেকে 3টে রুটে আসা যায়, তো আমরা ইচ্ছে করেই সব থেকে ঘুরপথে যে রাস্তাটা মানে প্রায় 4.5 ঘন্টা যেটা দেখাচ্ছিল সেই রাস্তাটাই ধরেছিলাম। এতদিন ধরে তো 2 দিন ধরে আমরা হাইওয়েতে ট্রাভেল করছি, তো আজকে ভেবেছিলাম একটু একদম ডেজার্টের মধ্যে থেকে এবং গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব। তো বন্ধুরা, প্রথম দিকে রাস্তাটা কিন্তু দারুণ ছিল, আপনারা দেখেছেন। তারপরেই যত সময় গড়িয়েছে অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন রোড ছিল, আর রাস্তাটা এত বালি ছিল যে খুব ধীরে ধীরে আসতে হয়েছে। প্রবলেম তাতে কিছু খুব একটা হয়নি, কিন্তু মুশকিলটা হয়ে গেছিলো আমাদের জ্যাকেট। সেগুলো তো আমাদের রয়ে গেছে জয়সলমীরে, মানে আমরা নিয়ে আসিনি, কারণ রাত্রেবেলা এতটা রাইড করবো কখনোই ভাবিনি। কিন্তু একটুখানি প্ল্যান চেঞ্জ হওয়ার জন্য এটা হলো। তো রাস্তা একটু ঠান্ডাতে কষ্ট পেয়েছি, ব্যাস এইটুকুই। তবে বন্ধুরা, মানে কি বলবো, আপনারা এতক্ষণ নিশ্চয়ই দেখলেন পুরো রাস্তাটা। রেকমেন্ডেশন থাকবে যে যদি আপনারা আলটিমেট থ্রিলটা নিতে চান তাহলে তনট থেকে যদি এইদিকে কখনো আসেন তাহলে জয়সলমীর হয়ে না এসে এই মহানগড় হয়ে এই রাস্তাটা ধরে আসবেন বন্ধুরা। চলুন, অনেক রাত হয়ে গেছে আর আমরা ক্লান্ত এখন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড নাইট। রামদেওড়ার এই হোটেলটা আমি মেক মাই ট্রিপ থেকে 950 টাকায় বুক করেছিলাম। চলুন উপরে দেখা যাক রুমটা কেমন দিয়েছে। আর রাত্রি হয়ে গেছে, বুঝতেই পারছিলাম যে কিচেন হয়তো ক্লোজ হয়ে যাবে, ঠিক তাই। তো আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, রুটি আর ডাল পেয়েছিলাম এক জায়গায় একটা ছোট্ট মতো দোকানে, তো সেখান থেকে নিয়ে নিয়েছি। আসুন দেখি রুমটা কেমন। জানি না আমাদেরকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দিল কি না, কিন্তু 950 টাকার রুম বন্ধু এটা নয়। এই রুমটা মিনিমাম 1500 টাকা হওয়া উচিত। তো সেই হিসেবে খুব ভালো রুম পেয়েছি। অনেকটা কষ্ট হয়েছে আজকে, তো আরাম করে ঘুমানো যাবে। সকালবেলা আমাদের উঠতে একটু লেট হয়ে গেল, সেই জন্য রামদেও পীরের যে সমাধি সেখানে আর আমরা গেলাম না। এখন আমরা চলেছি পোখরান ফোর্টটা একটু দেখে নেওয়ার জন্য। 5টি সল্ট রেঞ্জ দিয়ে ঘেরা বলে এই ছোট্ট মরু শহরটির নাম হয়েছে পোখরান। আর আমরা এখন তারই অলিগলির মধ্যে দিয়ে চলেছি ফোর্ট পোখরানের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা কালকে রাত্রেবেলা, কালকে কেন বলা যায় আজকেই প্রায় 12টার সময় চেক ইন করেছিলাম, আর এখন সকাল 11টা বাজে। রামদেওড়া বলে একটা জায়গায় ছিলাম, এখান থেকে 10 কিলোমিটার দূরে পোখরান থেকে। তো পোখরানে আমরা এখন চলে এসেছি পোখরান ফোর্টে। তো বন্ধুরা, আজকেই আমাদের শেষ দিন এই রাজস্থান যে গোটা ট্রিপটা ছিল। আর গত 4 দিন ধরে আমরা ডিজার্ট রাইডিং করছি, তো আমাদের উদ্দেশ্য মেনলি ডিজার্ট রাইডিং করাই। তো আমরা আজকে এই পোখরান থেকে যাব হচ্ছে বার্মের।
প্রায় 3.5 ঘন্টা লাগবে, 240 কিলোমিটার রাস্তা। দেখতে থাকুন। আর এই হচ্ছে বন্ধুরা পোখরান ফোর্ট। আপনারা জানেন এই পোখরান থেকে 45 কিলোমিটার দূরে খেতলাই বলে ভিলেজের পাশে হয়েছিল আমাদের নিউক্লিয়ার ওয়েপন টেস্ট। আপনাদেরকে এরিয়াটা দেখাবো, কিন্তু পুরোটাই ওটা মিলিটারি বেস, তো সেই জন্য ওখানে কোনো সিভিলিয়ানের প্রবেশ নিষেধ। তো আপনাদেরকে দূর থেকে জায়গাটা দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই পোখরান শহরটা ট্যুরিস্টদের কাছে খুব একটা আকর্ষণীয় নয়, কারণ এখানে দেখার মতো সত্যি সেরকম কিছু নেই। তবে ম্যাক্সিমাম মানুষ এখানে আসে রামদেওড়াতে রামদেও পীরের সমাধি এবং ওই মন্দির দেখার জন্য। 14th সেঞ্চুরিতে মাড়োয়ার ঠাকুর রাও মালদেও এই ফোর্টটি বানিয়েছিলেন, যে ফোর্টটা বালাগড় ফোর্ট নামেও পরিচিত। খুব একটা জৌলুস এই ফোর্টে নেই, শুধুমাত্র দেখতে পাবেন আপনারা সেই সময়কার ব্যবহৃত নানা রকম যন্ত্রপাতি, যেরকম রান্না করার যন্ত্রপাতি বা কিছু পোশাক আশাক এবং তার সঙ্গে কিছু অস্ত্রশস্ত্র। তো এইসব নিয়ে একটা ছোট্ট মিউজিয়াম আছে, আমরা একটুখানি ঘুরে দেখে নিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। ততক্ষণে আপনাদেরকে বলি, আমরা যোধপুর থেকে সন্ধেবেলা বাস নিয়ে পৌঁছে গেছিলাম বিকানির, এবং বিকানির থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়সলমীর। আর বিকানির থেকে নাইট সার্ভিস ট্রেনও চলে, বাসও চলে। আমরা ট্রেনের রিজার্ভেশন পাইনি বলে বাস বুক করতে হয়েছিল। তো সেই বাসটা যেখান থেকে ছাড়বে, মানে জয়সলমীর যাওয়ার বাস, তো সেই জায়গায় আমরা পৌঁছে গিয়ে রাত্রেবেলা অটো ড্রাইভার ভাইদেরকে বলে 24 ঘন্টার হিসেবে একটা হোটেল নিয়েছিলাম, কারণ আপনারা জানেন যে 24 ঘন্টা চেক ইন চেক আউট হোটেল অনলাইনে পাওয়া যায় না। প্রায় 45 কিলোমিটার দূরে আমরা এখন পৌঁছে গেছি খেতলাই ভিলেজের পাশে। আর যে অঞ্চলগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেই কিন্তু টেস্ট হয়েছিল পরমাণু ওয়েপন, এবং সেই জায়গাটা এখান থেকে অনেকটাই ভেতরে, এবং এই জায়গাটা পুরোটাই ফেন্সিং করা আছে, কোনো রকম সিভিলিয়ানদের এখানে অ্যালাউড নয়। তো আমরা দূর থেকেই এই জায়গাটা একটু দেখে নিলাম, আর তারপরেই আমরা রওনা দিয়ে দিলাম ডিজার্ট সাফারি তথা রাজস্থান ট্রিপের শেষ গন্তব্য বারমেরের দিকে। আসুন আপনাদের এবার বলি আমাদের যোধপুরের পরবর্তী প্রোগ্রামটা। বিকানিরে পৌঁছে গিয়ে আমরা ওখানেও একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম, আর সারাদিনটা বিকানির এক্সপ্লোর করে আমাদের সন্ধেবেলা বাস ছিল জয়সলমীর যাওয়ার জন্য। আমাদের 12তম রাতটা বিকানিরে কাটিয়ে আমরা রাত্রি 11টার সময় নাইট সার্ভিস বাস নিয়ে নিয়েছিলাম জয়সলমীর পৌঁছানোর জন্য। 2টো বাজে প্রায়, এখনও প্রায় 95 কিলোমিটার বাকি আছে আমাদের বারমের পৌঁছে যাব ঠিক। তো আমাদের এইমাত্র মেসেজ পেলাম, টিকিট আমাদের কনফার্ম হয়েছিল না, একটা কনফার্ম ছিল, তো এখনই মেসেজ পেলাম চার্ট প্রিপেয়ার্ড হয়েছে, টিকিট কনফার্ম। তো এখন ঠান্ডা মাথায় কোনো টেনশন ফ্রি হয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব বারমের। আর এখন আমাদের এখান থেকে আরও আমাদের প্রায় ঘন্টা দুয়েক তো লাগবে। আর খুব এক্সট্রিম টাইপের ওয়েদার এখানে, রাত্রেবেলা ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন বেশ গরম। আর রাস্তায় যা ধুলো আছে তাতে এটা ইউজ করতে হচ্ছে আমাদের এখন, প্রচুর ধুলো রাস্তায়, পুরো বালি উঠছে সব জায়গায়। আর সরু রাস্তা, হাইওয়ে নয়, কালকে যেরকম রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক সেরকম রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা বারমেরের দিকে। চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার বারমেরে। গতদিন আমাদের সন্ধে হয়ে যাওয়ার জন্য এই গ্রামের ভিতরকার রাস্তাগুলো আমরা দেখতে পাইনি, তবে সেই স্বাদ কিন্তু আজকে আমরা পেয়ে গেলাম। রাজস্থানের একদম গ্রামের মধ্যে দিয়ে লোকাল রাস্তা দিয়ে রাইড করার যে থ্রিলটার কথা আমরা ভেবেছিলাম, সেটা কিন্তু আজকে আমরা অনুভব করছি। আপনারা দেখতে থাকুন, ততক্ষণে আমাদের বিকানিরের পরবর্তী প্রোগ্রামটা আপনাদের বলে নিই। বিকানির থেকে আমরা নাইট সার্ভিস বাস ধরে পৌঁছে গেছিলাম ভোরবেলা জয়সলমীরে। জয়সলমীরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা এখান থেকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম এই বাইকটা, যেটা বর্তমানে আমি চালাচ্ছি। আর স্যান্ড ডিউন্সের বুকিংটা আমি ওখান থেকেই করে নিয়েছিলাম জয়সলমীর থেকে। তার ফোন নাম্বার এবং বাইক বুকিংয়ের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমরা জয়সলমীর থেকে বাইক নিয়েছি, কিন্তু এটা ড্রপ করব বারমেরে, কারণ বারমের থেকে আমাদের আজকে ফেরার ট্রেন, আর সেখানেই আমরা এখন যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, বারমেরে কিন্তু কোনো বাইক রেন্টাল পয়েন্ট নেই, সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে জয়সলমীর থেকেই বাইকটা নিতে হয়েছিল, নাহলে আমরা বারমের থেকেই শুরু করতে পারতাম। বারমেরে বাইক রেন্ট না পাওয়ার জন্য সেটা সম্ভব হলো না, সেই জন্য আমরা জয়সলমীরে কী করেছি, আমাদের বাইক রেন্টাল পয়েন্টে আমাদের যে ম্যাক্সিমাম লাগেজ সবটাই কিন্তু রেখে দিয়ে এসেছি, এবং এই মাত্র 3 দিনের মতো অল্প একটু লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে যিনি আসছেন বারমেরে আমাদের বাইক পিক আপ করতে, উনি আমাদের লাগেজ দুটো সঙ্গে করে নিয়ে আসবেন। জয়সলমীরের পরবর্তী প্রোগ্রাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, কিভাবে আমরা তানোট, ল্যাঙ্গেওয়ালা, স্যামডিউন্স, খাবা ফোর্ট, কুলধারা, সেখান থেকে রামগড় ও মোহনগড় হয়ে পৌঁছে গেছিলাম রামদেওড়া। আর এখন আমরা রামদেওড়া থেকে চলে এসেছি বারমের ফোর্টে। বারমের ফোর্টের সেরকম কিছুই অবশিষ্ট নেই, তো আমরা ফোর্টটা একটু বাইরে থেকে দেখি ফিরে যাব, কারণ আমাদের হাতে আর সময়ও নেই।
আমাদের একটু পরেই ট্রেন এখান থেকে। এই হলো বার্মের ফোর্টের এন্ট্রান্স, আর এইটার আপনারা দেখছেন বার্মের ফোর্ট থেকে বার্মের শহরের দৃশ্য। আমরা এখন ফিরে চলেছি আমাদের স্টেশনের দিকে। আপনারা এখানে যদি আসেন তাহলে এখানে যোগমায়া দেবী টেম্পলটা কিন্তু খুব ফেমাস, এই বার্মের ফোর্টের একদম পাশেই। তো সেটা আপনারা দর্শন করে নিতে পারবেন, কিন্তু আমাদের হাতে সময়ের অভাবে আর দর্শন করা হলো না। বার্মের ফোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার রেলওয়ে স্টেশন, কিন্তু রাস্তা বিজি হওয়ার জন্য এইটুকু রাস্তা যেতে কিন্তু বেশ সময় লাগে। 4:30 ঠিক একটু আগে আমরা এসে পৌঁছে গেছি বার্মের স্টেশনে। দেখুন পেছনেই আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে। তো আমাদের যে পিক আপ মানে যে বাইকটা পিক আপ করবে উনি আসছেন, 10 মিনিট দাঁড়াতে হবে, কোনো অসুবিধা নেই, অনেক টাইম আছে। আর বন্ধুরা, আমরা যে ট্যুরটা শুরু করেছিলাম 24 তারিখে, আজকে এসে এই 11 তারিখে শেষ হলো। মানে আমাদের টোটাল আপ ডাউন মিলে প্রায় 21 দিনের ট্যুর ছিল এটা। আমরা জয়পুর থেকে শুরু করেছিলাম, আর আমাদের ফেরার ট্রেন হচ্ছে আজকে বার্মের থেকে। তো এই ছিল আমাদের মোটামুটি রুট। পুরো ভিডিওটাই তো আপনারা এতদিন ধরে দেখলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য। এই যে পুরো রুট প্ল্যান, পুরো ট্যুর প্ল্যান, এই প্ল্যানটা আপনাদেরকে পুরোটাই আমি আস্তে আস্তে বলেছি। এবং শেষের দিকে আমাদের যে 4 দিনের জয়সালমীরের ওখানে যে ডিজার্ট সাফারিটা ছিল, মানে ডিজার্ট রাইডিংটা, সেটাও খুব এনজয় করেছি আমরা। এই 4 দিনে আমাদের প্রায় ধরুন 700 কিলোমিটার মতো আমরা টোটাল রাইড করেছি। ওকে, আসার সময় বন্ধুরা আমরা কেবিন পেয়েছিলাম, তো এখন দেখছি আমাদেরকে কুপি দিয়েছে। আসলে আমাদেরকে আপনাদের কূপটা দেখাই। এই হলো আমাদের 35 ঘন্টার জার্নির কূপ। অ্যাকচুয়ালি যেটা আমি শুনেছিলাম যে কূপ পাওয়া যায় ডিস্টেন্সের উপরে প্রায়োরিটি দিয়ে, মানে একদম স্টার্টিং থেকে এন্ডিং যারা টিকিট কেটে থাকেন বা সব থেকে লং ডিস্টেন্স যেগুলো থাকে সেখানেই কূপ দেওয়া হয়। তো আমাদের যেহেতু এটা একদম স্টার্টিং মানে বার্মের থেকে একদম হাওড়া শেষ পর্যন্ত কাটা হয়েছে, মনে হচ্ছে সেই জন্য আমাদের কূপটা অ্যালট হয়েছে এবার। যাই হোক, 35 ঘন্টা বন্ধুরা এখন আমাদেরকে কাটাতে হবে এখানে। পরশু দিন ভোরবেলা আমরা পৌঁছাবো। দেখে নিন কী অবস্থা আমাদের। সবাই মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছি দুজনে। এই গত 4 দিন ধরে এত রাইড করে এখন একটু আরাম করে যাব। চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই। বার্মেরে আমরা যেটা মিস করলাম সেটা হচ্ছে মুনাবাও স্টেশন। এই মুনাবাও স্টেশন হচ্ছে ভারতবর্ষের শেষ স্টেশন, এবং এখান থেকে পাকিস্তান পর্যন্ত ট্রেন একসময় চলতো, যদিও বর্তমানে আর চলে না। আমাদের আরও একটা দিন লাগতো সেই মুনাবাওতে ভিজিট করার জন্য, কিন্তু যেহেতু আমাদের আগেই বলেছি সাপ্তাহিক ট্রেন, তাই এটা আমরা মিস করে গেলাম। আপনারা যদি আসেন বার্মেরে অবশ্যই মুনাবাও পর্যন্ত একবার যাবেন। যাতায়াত মিলে আমাদের 21 দিনের রাজস্থান ট্রিপটার প্রত্যেকটা জায়গার সেপারেট ভিডিও আমি বানিয়ে রেখেছি, চাইলে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ রইল। আশা করছি এইটুকু অনুরোধ আপনারা রাখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।